একটি বিরাট ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটতে যাচ্ছে। পরিকল্পনা দুদিক থেকে দুইটি পরিকল্পনা হয়েছে এবং বাংলাদেশ এখানে খুব বড় একটি কিছু ঘটাতে যাচ্ছে। এই পরিকল্পনার উপর দিয়ে আরেকটি মহাপরিকল্পনা তৈরি করেছেন। আর এই মহাপরিকল্পনায় কারা কারা অংশগ্রহণ করবে? 16 কোটি মানুষ যে আনন্দটা আজ করতে চাইছে, সেই 16 কোটি মানুষ তাদের যে আনন্দ উপভোগ করার যে একটা উৎসাহ জাগছে, কি দৃশ্য! এত তাড়াতাড়ি দেখতে হবে, ঘটনা কোথায়? হিসাব মিলে যাচ্ছে। দর্শক, পুরো এক্সপোজ হয়ে গিয়েছে, আজ পুরো এক্সপোজ হয়ে গিয়েছে, কিছু বাকি নেই আর। বিগত 30 বছরের যে প্রথা, সেই প্রথা তিনি ভেঙে নতুন একটি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাটা কি? এটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা সত্যি সত্যি প্রশংসনীয় এবং হয়তো বড় একটা ইফেক্ট রাখবে। আমি তাদেরকে স্যালুট দিই ভাই। এটা অন্যরকম লাগছে, ভালো লাগছে আমার কাছে। এমন দৃশ্য পৃথিবী দেখা নাই যেটা গতকালকে দেখা হয়েছে। আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, কিছু কাজ, কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টারা। আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ, এখন আসিফ মাহমুদের উপদেষ্টার পদ চলে যাওয়ার 90% সম্ভাবনা দেখা দিয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। বিরাট ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটতে যাচ্ছে। পরিকল্পনা দুদিক থেকে দুইটি পরিকল্পনা হয়েছে এবং বাংলাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশ এখানে খুব বড় একটি কিছু ঘটাতে যাচ্ছে এবং বাংলাদেশ হবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মুরল এবং বিশ্ববাসীর কাছে একটি মুরল দেশ। এই মুরল দেশটি বানাতে চাচ্ছেন তার্কিবীর এরদোয়ান। আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি তুলে ধরছি। আমি বেশ কিছু সময় ধরে আপনাদের সাথে এই লাইভটি করার জন্য আমি ইনফরমেশনগুলো আমি নোট করেছি, তারপরে সেই ইনফরমেশনের নোট অনুপাতে কথা বলবো। কথাগুলো খুবই আমি মনে করি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই আপনাদেরকে শুরু করছি যে হেডলাইনটা আমি লিখেছি। হেডলাইনের ভিতরে আরো অনেক কথা রয়েছে, সেগুলো আমি বলবো। শর্ট ভিডিওতে এই কথাগুলো বলা শেষ করা যাবে না বলে আমি লাইভ চলে আসছি। এখন রাত 3টা বাজে বাংলাদেশে। আমি হেডলাইনটা করেছি বাংলাদেশ, আরাকান, মেঘালয়, আসাম। এখানে আসামের পরে আরো কয়েকটা রাজ্যের কথা আমি বলি। এখানে যুক্ত হবে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেঘালয় সহ এই সবগুলা ভারতীয় রাজ্য এবং এবং আরাকান, যেটা মায়ানমারের আরাকান সহ একটি বাংলাদেশ হবে। এটার নাম হবে সালতানাতে বাংলা, যেটা মুঘল এবং ইসলামী রাষ্ট্র হিসাবে এক সময় এই ভারত উপমহাদেশে ছিল। সেই রাষ্ট্রটি ফেরত আনার জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন এরদোয়ান। এই হাতে নিয়ে কি কি কাজ করছেন এগুলা নিয়ে আমি কথা বলবো আজকে। তো এখানে আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে 1352 থেকে 1538 পর্যন্ত পৃথিবীতে মুসলিমদের যে সাম্রাজ্যগুলা তৈরি হয়েছিল সেই আদলেই সালতানাতে বাংলা তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। কারণ ইতিমধ্যে তুরস্কের সাথে এবং আজারবাইজানের সাথে সকল ব্যবসা বাণিজ্য, সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে ভারত। ভারতীয় কোনো নাগরিক এবং তুরস্কের অনেকগুলা প্লেন কোম্পানিকে পর্যন্ত, এবং আগামী কিছুদিনের মধ্যে তুরস্কের কোনো প্লেনই ভারতে যেতে পারবে না। এবং ভারত থেকে আজারবাইজান এবং তুরস্কের সাথে তাদের কোনো ধরনের লেনাদেনা এবং কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত, এম্বাসি পর্যন্ত বন্ধ করে দেওয়ার কিছু আংশিক বন্ধ অলরেডি হয়ে গিয়েছে। সেখান থেকে ভারত যে পরিকল্পনাটা করেছে, ভারত চিন্তা করেছে বাংলাদেশের কিছু অংশ, মায়ানমার কিছু অংশ নিয়ে তৈরি করবে গ্রেটার ভারত, মানে বিশাল বড় ভারত বানাবে। ভারত যখন তৈরি করছে গ্রেটার ভারত বানাতে, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে কিছু অংশ এবং মায়ানমার কিছু অংশ নিয়ে তাদের 7 সিস্টার একত্রিত করে আমাদেরকে একেবারে ফুটবলের মাঝখানে ফেলে দিবে বাংলাদেশকে। তখন আর বাংলাদেশের কোনো ধরনের সুবিধা থাকবে না, কোনো ধরনের ওয়ে থাকবে না বের হওয়ার জন্য, কারণ তারা সমুদ্র সহ ওইভাবে ঘিরে ফেলতে চাচ্ছে ভারত। যখন ভারত এই মহা পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ দখলের জন্য, মায়ানমার দখল করে গ্রেটার ভারত বানাতে, তখন এরদোয়ান এই পরিকল্পনার উপর দিয়ে আরেকটি মহাপরিকল্পনা তৈরি করেছেন। আর এই মহাপরিকল্পনায় কারা কারা অংশগ্রহণ করবেন, কারা কারা সরাসরি আমাদের সাথে যুদ্ধে থাকবেন, এই বিষয়গুলা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। যে এখানে থাকবেন হলো আমাদের সাথে তুরস্ক থাকবেন, আজারবাইজান থাকবেন, আফগানিস্তান থাকবেন, পাকিস্তান থাকবেন, বাংলাদেশ থাকবেন। আর এই দেশগুলা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে ভারতের সাথে এই সালতানাতে বাংলা তৈরির জন্য, এই মুসলিম দেশগুলা। আর এখানে সহযোগী দেশ হিসাবে সবচেয়ে বড় আমাদেরকে মানে প্রযুক্তি দিয়ে, সবকিছু দিয়ে, শক্তি দিয়ে সহযোগিতা করবে চায়না, নেপাল এবং ভুটান।
হয়তো নেপাল আর ভুটানের অস্ত্রের বা ওই পাওয়ারটা এত বেশি নাই, কিন্তু চায়নার সাথে তারাও যুক্ত হবে সালতানাতে বাংলায় সহযোগিতা করতে। এখন কেন সালতানাতে বাংলা একটি মুসলিম রাজ্য গঠনের জন্য চায়না, মেজরিটি বৌদ্ধ ধর্মের মানুষ, নেপাল বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মানুষ, আর ভুটানে বৌদ্ধ হয়তোবা খ্রিস্টান আছে, যারা ভুটান সম্পর্কে আরো ভালো জানেন তারা বলতে পারবেন, তো হিন্দুটা কম ভুটানে। এখন তারা কেন বাংলাদেশ একটি সালতানাতে বাংলা এত বড় বাংলা হবে, এত বড় বাংলাদেশ হবে, তারা কেন সহযোগিতায় আসবে? এখানে তাদের পজিটিভটা হলো যে ভারতের 7 সিস্টার পুরাটাকে ভাগ করে ফেলা হবে, পুরাটার একটি বড় অংশ চলে আসবে বাংলায়। যারা মুসলিম হিসাবে যেই কয়েকটি রাজ্যের কথা আমি এখানে আপনাদেরকে বললাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেঘালয়, আসাম আর আর আরাকান হলো গা মায়ানমারের, এই রাজ্যগুলা আসবে বাংলাদেশের সাথে। আর বাকি যেগুলা আপনার চায়নার পাশ দিয়ে আছে সেগুলা অলরেডি কিন্তু চায়না দখল নিয়ে গিয়েছে অনেক দূর পর্যন্ত। ইতিমধ্যে চায়নার সেনাবাহিনী সেখানে ঢুকে পড়েছে। তো সেই সেনাবাহিনী ঢুকে পড়ার কারণে চায়না অলরেডি তারা তাদের অংশ বৃদ্ধি করার জন্য কার্যক্রম চালাচ্ছে। আফগানকে, পাকিস্তানকে, আজারবাইজানকে সাথে নিয়ে তুরস্ক, বাংলাদেশ একসাথে এই কাজটি করার মহাপরিকল্পনা নিয়েছেন। বিগত 30 বছরের যে প্রথা, সেই প্রথা তিনি ভেঙে নতুন একটি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাটা কি? সেই নির্দেশনা হচ্ছে ভারতের কলকাতায় যেই ডেপুটি হাই কমিশন আছে, সেই হাই কমিশনে 30 বছর যাবৎ কুরবানি দেওয়া হয়, সেই কুরবানি এবার বন্ধ করে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছেন। এই হাই কমিশনার কে? তিনি হচ্ছেন নবনিযুক্ত ডেপুটি হাই কমিশনার শাবাব বিন আহমেদ। তিনি এই নির্দেশনা দিয়েছেন। তিনি কিন্তু এখনো কলকাতার যে ডেপুটি হাই কমিশন অফিস, সে জায়গায় যোগ দেননি। যোগ দেওয়ার আগেই তিনি এই নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনায় তিনি কি বলছেন? যে ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কুরবানি দেওয়া বন্ধ করে দিয়েছেন। দেখুন, গত 30 বছর যাবৎ বাংলাদেশ এই কুরবানিটা দিচ্ছেন, অথচ এই ছাগল নিয়োগ পাওয়ার পরপর এরকম একটি নির্দেশনা দিলেন। গত ফেসিস্ট সরকার বা শেখ হাসিনা সরকারের আমলেও কিন্তু সেই কুরবানিটি দেওয়া হয়েছে। কুরবানিটি দেওয়া হয় কেন? ভারতের কলকাতার এই যে মিশন, সে জায়গায় দেওয়ার কারণ হচ্ছে 6-7টা গরু কুরবানি দেওয়া হয়। এই গরুগুলো কুরবানি দেয় এই কারণে, তারা আশেপাশে অনেক মুসলিম থাকে, সেই মুসলমানদেরকেও সেই মিশন থেকে গরুর মাংস সরবরাহ করা হয়। এখন তিনি কি বলছেন? এর পক্ষে যুক্তি দিচ্ছেন, হোস্ট কান্ট্রি ভারতের আস্থা অর্জন জরুরি। এখন মানে কুরবানি বন্ধ করে দিলে এখন মানে তাদের আস্থা অর্জন করা হবে আর কি। তাদের রাজনীতির প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। আমরা মুসলমান, আমরা গরু কুরবানি দিব, এটা আমাদের ইমানি দায়িত্ব, অথচ তাদের রাজনীতির প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে। মানে এটা হচ্ছে কি, ওই যে ভারতের RSS আছে না, ওই RSS এর যে মতামত, সেই মতামতের মতাদর্শী একজন মানুষকেই এই হাই কমিশনার বানিয়েছেন শাবাব বিন আহমেদ। তারপরে তিনি কি বলছেন? আমরা কুরবানিতে যেটা জবাই করি তারা সেটার পূজা করে, বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আর ছাগল তারা কুরবানি দেয়, আমাদের চেয়ে বেশি দেয়। কেন? বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত, এবং সেই যে গরুর মাংসগুলো বিদেশে যে রপ্তানি করে, তারা কারা? তারা কোনো মুসলমান না, তারা হচ্ছে হিন্দু। এখন তুই বলছিস তারা পূজা করে, তারা যদি পূজাই করে তাহলে তারা বিদেশে গরুর মাংস রপ্তানি করে কিভাবে? আমি বুঝছি না। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার, এই সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কি টাইপের লোকজনকে নিয়োগ করছেন এটা এখন দেখলেই বোঝা যায়। মানে এটা বাংলাদেশের স্বার্থের লোক না, কিন্তু এটা ভারতের যে RSS আছে না, সেই গ্রুপের লোক হচ্ছে এই ছাগল। কারণ এই ছাগলের মাথার যুক্তি তর্ক টোটালি ভিন্ন। আমরা মুসলমান, আমাদের কুরবানি দেওয়ার বিষয়টা ফরজ, সুতরাং সেই জায়গায় আমরা এটা দিব। এই জায়গায় এটা না করে সে উল্টা কাজ করছেন। এই সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, এই সমস্ত ছাগলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তা না হলে এই সরকারের যে দ্বিচারিতা মনোভাব, এটা জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে, ভুল মেসেজ যাবে। সেই ইসলামকে আপনি মেয়র হতে দিবেন না, আর আপনি একটা জঙ্গির বাচ্চা ইজাজকে উত্তরে বসে রাখবেন, উত্তরের মেয়র বানাইবেন, প্রশাসক বানাবেন, এটা হতে পারে না। আমি বিএনপি সহ সকল আন্দোলনকারীদেরকে বলি, যদি ইসহাক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হয় তাহলে আওয়ামী লীগ ভয়ে থাকবে। ইসহাকের বিশাল কর্মী বাহিনী আছে, ইসহাকের বিশাল যোদ্ধা বাহিনী আছে, তাদের ভয়ে তটস্থ থাকবে ঢাকা শহরে আওয়ামী লীগ। এই জন্যই ইসহাককে ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রে বসানো হচ্ছে না, আর ওদিকে জঙ্গি ইজাজকে উত্তরের মেয়র বসাইছে, তাই না? আমি সকল আন্দোলনকারীদেরকে, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সকলকে বলতে চাই, উত্তর সিটি কর্পোরেশন ঘেরাও দেন, ইজাজকে ওখান থেকে টেনে নামান, তাহলে ইসহাক সহজেই জনগণের মেয়র হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে এবং আওয়ামী লীগকে সাইজ করবে প্রতিনিয়ত, প্রতিদিন। এছাড়া ঢাকা শহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল রুখতে পারবেন না। এই সরকারের কি নাই? মর্দামি শক্তি নাই,
মর্দামি শক্তি বুঝেন? ওদের কলকাতা হারবালে যায় না, না পারলে ওরকম আর কি, যে ওদের মর্দামি শক্তি নাই। আওয়ামী লীগ মিছিল করে, মিটিং করে, হামলা করে। আমাদের আক্তার হোসেন এনসিপির সদস্য, ওকে হুমকি দেয় মেরে ফেলার জন্য। আমাদের কয়েকজনকে মেরে ফেলা হয়েছে ইতিমধ্যে, বেশ কয়েকজন বিপ্লবীকে মেরে ফেলা হয়েছে। সেখানে বৈষম্যের নেতাদেরকে হামলা করা হচ্ছে, এনসিপির নেতাদের হামলা করা হচ্ছে, গণ অধিকার নেতাদের উপর হামলা করা হচ্ছে, বিএনপি নেতাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। কে করছে? আওয়ামী লীগের গুপ্ত বাহিনী। আপনাদের মর্দামি শক্তি যদি থাকতো, আওয়ামী লীগ টাকার বুকে বাংলাদেশের কোথাও মিছিল মিটিং করার সাহস পেত না। আওয়ামী লীগের খুনিরা রাস্তায় বের হওয়ার সাহস পেত না। এই জন্য বলি, ইশরাককে আন্ডার এস্টিমেট করবেন না। ইশরাক ঢাকার নেতৃত্ব দেওয়ার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি। আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার জন্য, সাইজ করার জন্য ইশরাক এর বিকল্প নেই, নেই, নেই। জনগণের নেতা ইশরাককে চেয়ারে বসতে দিচ্ছেন না, তাহলে চট্টগ্রামের মেয়র শাহাদাতকে শপথ নিয়ে আলেন কেন? সকল দলকে বলি, ইশরাক একজন সেনা লড়াকু। এই ইশরাক হচ্ছে সরাসরি যোদ্ধা। যে দুঃসাহস করে আওয়ামী লীগের সময় রাজপথে নেমে বাংলাদেশকে আশা জাগিয়েছিল, আন্দোলনের আশা জাগা নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছিল। সেই ইশরাককে আপনি মেয়র হতে দিবেন না, আর আপনি একটা জঙ্গির বাচ্চা ইজাজকে উত্তরে বসায় রাখবেন, উত্তরের মেয়র বানাইবেন, প্রশাসক বানাবেন। এটা হতে পারে না। আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, কিছু কাজ, কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টারা, আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ রিসেন্টলি বিএনপি থেকে যে এলিগেশন পেয়েছেন, বিএনপি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আসিফ মাহমুদের ব্যাপারে যে জানানো হয়েছে, সে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে ইচ্ছাকৃতভাবে ইঞ্জিনিয়ার ইশরাককে ক্ষমতা দিচ্ছেন না। আজকে আদালতের দোহাই দিচ্ছেন, আদালতের মামলার কারণে, জটিলতার কারণে সম্ভব নয়। এই আসিফ মাহমুদের এই আদালতের নাম নেওয়াটা তার মানে হাসিনাকে স্মরণ করিয়ে দেওয়া। তাই হাসিনাকে আবার আসিফ মাহমুদ টেনে এনেছেন এখানে, যে হাসিনার আমলে এই মামলা হামলা দিয়ে বিএনপি জামাতকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। তাই ইশরাককে বঞ্চিত করার কারণে এখন আসিফ মাহমুদের উপদেষ্টার পদ চলে যাওয়া 90% সম্ভাবনা দেখা দিয়েছে। অপরদিকে মাহফুজ আলম, যেই জামাত তাকে বানিয়েছে নেতা, যেই জামাত তাকে বানিয়েছে এত কিছু, সেই জামাতের বিরোধিতা করার কারণে সেদিন সংস্কার কমিটির বৈঠকে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার কমিটির মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে জানিয়ে দিয়েছেন এই মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য, কারণ মাহফুজ সংবিধান লঙ্ঘন করেছেন। এখন মাহফুজের ব্যাপারে জামাতের তাদের সমর্থন উদ্যোগ করেছেন, আসিফ মাহমুদের ব্যাপারে বিএনপি তাদের সমর্থন উদ্যোগ করেছেন, বা সমর্থন উদ্যোগ অথবা তাদের নামে যদি এই বড় দুইটি দল থেকে কোনো ব্যক্তির নামে স্পেসিফিক তারা এই দলের সাথে কোনো খারাপ আচরণ করেছে, সরাসরি বিরোধিতায় গিয়েছে এবং সরাসরি কন্ট্রাডিকশন করছে, এই যৌক্তিক কারণে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ খুব শীঘ্রই তাদের উপদেষ্টা পরিষদ থেকে পদ চলে যাচ্ছে। নতুন করে উপদেষ্টা নেওয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চিন্তা করছে এবং খুব ভেবে চিনতে প্রাজ্ঞ এবং বিজ্ঞ লোকদেরকেই উনি উপদেষ্টা পরিষদের স্থানগুলা পূরণ করবেন। কারণ এর আগে হালকা মানুষ নিয়ে উনি সমালোচিত হয়েছেন, যারার প্রভাবে এই ডক্টর আসিফ নজরুলের প্রভাবে যাদেরকে এনেছিলেন এবং যাদেরকে এনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সমালোচিত হয়েছেন, সেই বিষয়গুলা মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন বিজ্ঞ এবং সর্বজন শ্রদ্ধেয় এবং মেধাবী মানুষ নেন, সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে। তাই জামাত থেকে একজনের বিষয়ে এবং বিএনপি থেকে একজনের বিষয়ে, দুইজনের বিষয়ে যেহেতু অ্যালিগেশন তৈরি হয়েছে, সেহেতু তাদের অতি শীঘ্রই পদ চলে যাবে এবং পদ চলে যাওয়ার পরে আসিফ মাহমুদ যতটুকুই হোক, মাহফুজ আলম দেশের বাহিরে সে একটি রাস্তা খুঁজে চলে যাবে বলেই আমরা সংবাদ পাচ্ছি। কারণ মাহফুজ আলম দেশে থাকলে তার জন্য একটু তার সিকিউরিটি, তার পথ চলে গেলে জনগণ তাকে বিভিন্ন জায়গায় পেলে, রাস্তাঘাটে পেলে তার নিরাপত্তা নিয়ে সমস্যা হবে। আসিফ মাহমুদের নিরাপত্তার এতটা বেশি সমস্যা হবে না, কারণ আসিফ মাহমুদ সরাসরি বিএনপির বিরুদ্ধে কোনো অবস্থান নেন নাই। সে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র পদে তার মন্ত্রণালয়ের আন্ডারে থাকার কারণে সে সেটাকে সমাধান করতে না পারার ব্যর্থতা, অযোগ্যতা, যোগ্যতার অভাব হিসাবে তাকে বাদ দেওয়া হচ্ছে। তাই সেই কারণে আসিফ মাহমুদের বাংলাদেশে থেকে সে যদি এনসিপি করে অথবা অন্য কোনো রাজনৈতিক দল করে এতটা তার কোনো সমস্যা হবে না। তবে মাহফুজ আলমকে তৃতীয় শক্তি আমরা ভালো করে জানি, ভারত এবং যেখানে অবস্থান করছে বাংলাদেশে,
কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতাকে মেরে যেভাবে একটা ছাত্র রাজনীতিতে শিবিরের নাম দেওয়ার চেষ্টা করেছিল, সেই চেষ্টাতেও ব্যর্থ হয়েছে, ছাত্রদল বুঝতে পেরেছে এবং জনাব তারেক রহমানও বিষয়টা খুব বিচক্ষণতার সাথে ডিলিংস করেছে, ছাত্রদলকে শিবিরের বিরুদ্ধে যেতে দেন নাই। কারণ এখানে শিবির নয়, রাত 12টার পরে যেখানে সে মারা গিয়েছে, যেখানে তাকে হত্যা করা হয়েছে, সেখানে শিবিরের মানুষ যাওয়ার কোনো জায়গা নয়। সেখানে বরঞ্চ রাতের বেলা অনেক খারাপ কিছু হয়, সেই অঞ্চলে শিবির যাবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।